হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। গত পর্বে আমি টেন্সের প্রথম অংশ শিখিয়েছিলাম। আমি শেখাতে চেষ্টা করেছিলাম অবশ্যই। টেন্স পার্ট 1-এ আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে কথা বলেছি। আজ আমি টেন্স পার্ট 2, দ্যাট মিনস আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে প্রেজেন্ট টেন্সের মতোই সেম অ্যাজ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা সবাই জানি। তো আজকে আমি আসলে টেন্সটা কমপ্লিট করতে যাচ্ছি আমি কারণ আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আসতে চাই। তার একটা কারণ প্রথমেই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে জেএসসি পরীক্ষা এটা মানে খুব কাছাকাছি চলে এসছে। দিস এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর অ্যান্ড এসএসসি পরীক্ষা নেক্সট ইয়ার, তো আমাদের এইচএসসি পরীক্ষাটা পেন্ডিং আছে। তো সব কিছু মিলায় খুব পরীক্ষাগুলো খুব সন্নিকটে। তো এজন্যই আমি আসলে চাইছি যে আমি নেক্সট ভিডিওগুলোতে যে আমি ইম্পর্টেন্ট কিছু গ্রামার নিয়ে কথা বলতে চাই, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, যে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবার জন্য, এবং চাকরি প্রত্যাশী যারা তাদের সবার জন্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো এই পার্টগুলোতে আমি যখন শেখাবো, আমার কাছে মনে হয়েছে যে আমার যে প্রচেষ্টা, আমি যে চেষ্টাটা করছি যে আসলে গ্রামারটা কিছুটা সহজ করে শেখানোর, তো সেই ধারাবাহিকতায় আমি আসলে টেন্সটাকে কমপ্লিট করে পরে নেক্সট পার্টগুলোতে যেতে চাই। তো ওকে ভিউয়ার্স, আমি প্রথমেই তাহলে আজকে চলে যাই পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা সাধারণ অতীতকাল, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান, ঠিক সাধারণ অতীত পাস্ট ইনডিফিনিট। তো স্ট্রাকচার খুব সহজে, আমি সবসময় যেটা করে থাকি যে একটু সহজে আপনাদেরকে একটু সহজ করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো সেটা সাবজেক্ট, ভার্ব টু মেনশন করেছি আমি ভার্বের পাস্ট ফর্মকে, এটা আমি আগে আমার গত ভিডিওতে আমি এগুলো বলেছি ক্লিয়ারলি। তো সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। এবার আসি স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, খুব সিম্পলভাবে মনে থাকে। আর আমরা যত সহজে মনে রাখবো ঠিক তত সুন্দর করে আমাদের এই জিনিসটা মাথায় থাকবে। যতদিন আমরা আসলে আমাদের লক্ষ্যে না পৌঁছাই, যতদিন আমাদের এটা প্রয়োজন, এবং এটা সারা জীবন প্রয়োজন। কারণ আপনি টেন্স ছাড়া, আপনি সেন্টেন্স ছাড়া, আপনি পার্টস অফ স্পিচ ছাড়া আপনি কোনো কিছুই ঠিকমতো প্রপারলি এগোতে পারবেন না। আপনি কথা বলতে পারবেন না প্রপারলি, আপনার ভুল হবে, আপনি লিখতে পারবেন না। এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভীষণ জরুরি টেন্সটা জানা, না হলে আমরা আসলে সেন্টেন্স মেকিংটা কখনোই প্রপারলি করতে পারবো না। তো ওকে, দেখেন সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। হি কেম হোম লাস্ট নাইট। সে সাবজেক্ট হি, ভার্ব টু এটা কাম, এটা স্ট্রং ভার্ব, উইক ভার্ব। আমি বারবার বলছি যে এটা আমি নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব ভার্ব সম্পর্কে খুব ডিটেলে আসার। তো আমি আসলে খুব জরুরি পরীক্ষা সামনে চলে এসছে, তো তাদের সুবিধার্থে যে আমি চাইছি যে একটু ইম্পর্টেন্ট গ্রামারগুলো নিয়ে কথা বলতে। তো তার আগে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে টেন্সটা শেখাটা, টেন্সটা আবার রিভিউ করাটা। তো ওকে, সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। এবার আমি আসি ট্রিক্সে। আমি সবসময় যেটা বলি যে আমি একটা ট্রিক্স শেখাই যে সহজে চেনা যায়। তো সহজ চেনার মধ্যে দেখেন যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো দিয়ে আমরা খুব সহজে বুঝে যাব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট। লাস্ট শব্দটা থাকবে অ্যাগো, অনেক দিন আগে, বা এই ধরনের যখন আমরা হিন্টসগুলো পাবো সেন্টেন্সের মধ্যে, তখন আমরা বুঝে নিব যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, এবার আমি চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমি সবসময় বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট হোক, ফিউচার হোক, প্রেজেন্ট হোক, কন্টিনিউয়াস মানেই ভার্ব প্লাস আইএনজি, তার সাথে একটা অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 1 হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনই পাস্ট কন্টিনিউয়াস, এটা খুব সহজ। আমি বলেছিলাম যে যারা প্রেজেন্ট টেন্সটা সঠিকভাবে দেখবে, যারা সঠিকভাবে বুঝবে এবং মাথায় ওটা রাখবে, তারা কখনোই, তাদের আর কোনোদিনও টেন্সটা ভুল হবে না।
কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সটা হচ্ছে মূল ধারা টেন্সের, ওটা যদি আত্মস্থ হয়ে যায় তাহলে কখনোই আর টেন্সের ভুলটা হবে না, এবং টেন্সটা তারা মানে খুব ভালোভাবে তারা আত্মস্থ করতে পারবে, পুরো টেন্সটা তাদের ক্যাপচার্ড হয়ে যাবে। তো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট আমি বলেছি অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, এটা সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্ব 1 আইএনজি অবজেক্ট। সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্ব 1 সাথে আইএনজি অবজেক্ট। দে ওয়ার রিডিং নভেল, তারা বইটি পড়ছিল। আমি যেমন বলছি আমি পড়াচ্ছি, আমি করছি, আমি খাচ্ছি, ঠিক পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে আমি পড়ছিলাম, আমি বলছিলাম, আমি করতেছিলাম, আমি খাইতেছিলাম, একটা চলমান প্রক্রিয়া যেটাকে বলে। তো এই চলমান প্রক্রিয়াটা চলতে মানে চলছিল, এটা চলমান ছিল, পাস্টে চলমান ছিল। তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়ার সেন্টেন্স বা সাবজেক্ট অনুযায়ী, এরপর ভার্ব 1 আইএনজি অবজেক্ট। এবার আসবো সব থেকে ইম্পর্টেন্ট টেন্সের, এবং ভীষণ মজার যেমন ঠিক তেমনই হচ্ছে একটু আমাদের কাছে এই টেন্সটা একটু ঝামেলার হয়ে যায়। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন? সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে গেলেন, আপনি কোনো টিচিং প্রফেশনে, আপনি কখনো কোনো ইন্টারভিউ বোর্ডে গেলেন, আপনাকে বেশিরভাগ সময়ই এই টেন্সের মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনার প্রশ্ন কিছু হলেও কোনো না কোনো ইন্টারভিউ বোর্ডের যারা অথরিটিস থাকে, যারা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করবে, যে স্যাররা থাকে, তারা আপনাকে এই টেন্সটা নিয়ে কাউকে না কাউকে একটা প্রশ্ন করে। যদি আপনি টিচিং প্রফেশনে যেতে চান বা আপনার ইংলিশের নলেজটা কেমন এটা জানতে হলে তারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই কোয়েশ্চেন তারা করবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। কারণ হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্সে একটা যেমন মজার একটা বিষয় আছে, তেমন হচ্ছে যদি আপনি কখনো সঠিকভাবে এটা ধরতে না পারেন তাহলে সারা জীবনেও আপনি সঠিক অ্যান্সারটা হয়তো দিতে পারবেন না। তাহলে সেটা আমরা আজকে শিখে যাব খুব সহজভাবে। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম একটা সিম্পল স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট। সাবজেক্ট হ্যাড, একটা কথা আমি বলে দিই কন্টিনিউয়াসের মতো, কন্টিনিউ যেমন অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, ঠিক সেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে পেয়ে যান, তার পরের ভার্বটা হবে হচ্ছে ভার্ব 3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা সিম্পল একটা স্ট্রাকচার, যেহেতু এটা পাস্ট টেন্স, যে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে এটা হয়েছে হ্যাড। সাবজেক্ট হ্যাড, ভার্ব 3 অবজেক্ট। এবার আসবো আমরা মজার বিষয়টা। মজার বিষয়টা কি? সেটা হচ্ছে বিফোর আফটার। আমি চেষ্টা করেছি একটু ক্লিয়ার করে লেখার জন্য, আপনারা আমি বলবো আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সেটা হচ্ছে বিফোর এবং আফটার। পাস্ট পারফেক্ট টেন্সে সব সময় দুইটা কাজ উল্লেখ থাকে, সেটা হচ্ছে দুইটা কাজ ঘটতে থাকে। দুইটা কাজ, এখন যখন দুইটা কাজ ঘটে, দুইটা কাজ একসাথে ঘটতে পারে না, একটা আগে ঘটে একটা পরে ঘটে। আপনারা খেয়াল করবেন পাস্ট পারফেক্ট টেন্সে কখনো দুইটা কাজ একসাথে ঘটবে না, একটা কাজ কিছুক্ষণ আগে ঘটবে, একটা কাজ কিছুক্ষণ পরে ঘটবে। খেয়াল রাখবে, যে কাজটা পূর্বে সংগঠিত হবে, যে কাজটা পূর্বে ঘটবে, আগে ঘটে যাবে, সেই অংশটুকুই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে ঘটছে ওই কাজটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন বিফোর আফটার আমি খুব সহজ একটা ট্রিক্স শিখিয়ে দেই, সেটা হচ্ছে বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। বিফোর অর্থ হচ্ছে আগে বা পূর্বে, তাহলে বিফোরের আগে মানে হচ্ছে ওইখানে আপনার চলে আসবে পাস্ট পারফেক্ট টেন্সের অংশটা, আর আফটার মানে হচ্ছে পরে, তাহলে ওই সময়টা পরে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অংশটা। তাহলে আমরা খেয়াল রাখবো যে কাজটা আগে ঘটছে। তাহলে আমরা খেয়াল করি, আমি একটা সেন্টেন্স বাংলাতে বলছি, পরে আমি ইংলিশে ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দেব। সেটা হচ্ছে যে আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল। আমি স্টেশনে আগে পৌঁছেছি, পূর্বেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু
ট্রেনটা আগে চলে গিয়েছে এবং আমি পৌঁছেছি পরে, আমার কাজটা আগে ঘটেছে, ট্রেনটা চলে গিয়েছে আগে। তাহলে কোন কাজ? দুইটা কাজ একসাথে ঘটে নাই, ঘটেছে হচ্ছে দুইটা কাজ, আগে ঘটেছে একটা, পরে ঘটেছে একটা। আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, তাহলে কোন কাজটা আগে ঘটেছে? স্টেশনে পৌঁছা, ট্রেন ছেড়ে দিয়েছে আগে, তাহলে ওই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন এটা হচ্ছে, এবার আমি চলে যাই এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে এই যে এক্সাম্পল হচ্ছে আমি স্টেশনে ট্রেন ছেড়ে দিল, আমি স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন ছেড়েছে, তাই না? না, আমি যদি এভাবে বলি যে আমি স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছাড়লো, দুইটাই হবে আফটার এবং বিফোর। আমরা যে দুইটা সিচুয়েশনের মধ্যে পড়ি পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের। বিফোর হচ্ছে পূর্বে, আফটার হচ্ছে পরে। যে কাজটা আগে সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তাহলে I had reached the station before the train left. খেয়াল করেন, I had reached the station, আমি স্টেশনে, দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে দিয়েছে, বিফোর আছে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়েছে। এখন আমি স্টেশনে পৌঁছানোর, আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। খেয়াল করেন, বিফোর হচ্ছে পূর্বে, আফটার হচ্ছে পরে। প্রথম অংশে আমরা বিফোরের প্রথম অংশে যাব, যে কাজটা আগে ঘটেছে সেটা হচ্ছে আমি পৌঁছেছি, ট্রেন চলে গিয়েছে। আমি আগে পৌঁছেছি স্টেশনে, বিফোর, তা আমি ট্রেন ছাড়ার পূর্বেই পৌঁছেছি, আমি ট্রেন ছাড়ার পূর্বে পৌঁছেছি। তাহলে ট্রেন ছেড়েছে পরে, আমি আগে পৌঁছেছি, তখন বিফোর। আমরা যখন পূর্বেটা দেখব তাহলে বিফোর আছে, আই হ্যাড রিচ দ্য স্টেশন, আমি পৌঁছেছি ট্রেন ছাড়ার পূর্বেই, মানে আমি সময় মতো পৌঁছে গিয়েছি। এরপর আমি পৌঁছানোর পর ট্রেনটি ছেড়েছে, আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। এরপর চলে যাই আফটারে। আফটারটা হচ্ছে আমি স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়েছে। এটা আমি প্রথমে বলেছি যে ছাড়ার পূর্বে পৌঁছেছি, আমি ছাড়ার পূর্বে পৌঁছেছি, পরেরটা হচ্ছে আমি ছাড়ার পর পৌঁছেছি। ট্রেন ছাড়ার পর একবার পৌঁছালাম, আর একবার হচ্ছে ট্রেন ছাড়ার পূর্বে পৌঁছালাম। খেয়াল করেন, আমি যখন পূর্বে পৌঁছেছি তখন আমার কাজটা আগে ঘটেছে, আমি যখন পর পৌঁছালাম তখন ট্রেন আগে ছেড়েছে, ট্রেনের কাজটা আগে ঘটেছে। তো যখন পর শব্দটা থাকবে তখন হচ্ছে আফটার। আই রিচ দ্য স্টেশন, যেহেতু আমি পরে পৌঁছেছি, আফটার আছে, যে অংশটা আগে হয়েছে সেটা চলে যাবে আফটারের পরে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন ছেড়ে দিয়েছে, আফটার, তারপর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছি। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করি যে বিফোর, আফটার, আমি ট্রেন ছাড়ার পূর্বে স্টেশনে পৌঁছেছি, ট্রেন ছাড়ার পর পৌঁছেছি। একটা হচ্ছে আমি পৌঁছেছি আগে, আর একটা হচ্ছে ট্রেন ছেড়েছে তারপর পৌঁছেছি। তাহলে বিফোর, বিফোরের আগে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশে যাবে পাস্ট ইনডিফিনিট, এবং আফটার, আফটারের আগের অংশে আসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং আফটারের পরে যাবে পাস্ট পারফেক্ট। আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও সবসময় টাইম এক্সপ্রেশন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে টাইম এক্সপ্রেশন থাকবে, এটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, টাইম এক্সপ্রেশন থাকবেই। তাহলে সেক্ষেত্রে দেখেন স্ট্রাকচার, আমি এটা পাস্ট টেন্স, তাহলে আমি 2 ঘন্টা যাবত বা 1 ঘন্টা যাবত বা 20 মিনিট ধরে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আই এম টেকিং ক্লাস, আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 20 minutes, আই হ্যাভ বিন টেকিং ক্লাস সিন্স মর্নিং, আমি নিচ্ছি, প্রেজেন্ট টেন্স। পাস্ট হচ্ছে চলমান একটা বিষয় বোঝাচ্ছে, কিন্তু চলমান, সে এত ঘন্টা ধরে কাজটি করছিল, সে এত ঘন্টা ধরে এখানে যাচ্ছিল, সে এত ঘন্টা ধরে বই পড়ছিল। খুব সহজ একটা স্ট্রাকচার, অ্যাজ সেম অ্যাজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিনের জায়গা হয়ে যাবে হ্যাড বিন, সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব 1 আইএনজি, সিন্স অথবা ফর, টাইম। এক্সাম্পল, I had been reading for 2 hours, আমি
পড়ছি বইটি, পড়ছিলাম পড়তেছিলাম, সেটা হচ্ছে 2 ঘন্টা ধরে। I had been reading when he came। এবার একটা জিনিস খেয়াল করেন, কাজটার সময় টাইম এক্সপ্রেশন বোঝাবে এবং যে কাজটা করছি চলমান, অতীত থেকে শুরু হয়ে চলছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীত থেকে শুরু হয়ে চলছে। I had been reading, আমি পড়ছিলাম, when চলছিল, এবং দুইটা কাজ সংগঠিত হয়েছে এখানে, যে when he came, সে আসার আগ পর্যন্ত I had been reading this book, আমি বইটি পড়ছিলাম। when he came, যখন সে এসেছিল তার আগ পর্যন্ত আমি পড়ছিলাম। দুইটা কাজ হয়, যে কাজটা আগে অতীত থেকে শুরু হয়ে চলছিল, অতীতেই চলছিল, কিন্তু যে কাজটা দুইটা কাজ ঘটবে, যে কাজটা পূর্বে ঘটছে এবং সময়টা দীর্ঘ বোঝাবে, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুইটা কাজ থাকবে, একটা পাস্ট ইনডেফিনিট, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু যে কাজটার দীর্ঘ সময় ধরে চলবে সেটাই হচ্ছে আমরা মেনশন করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে। এবার আমার কাছে মনে হচ্ছে যে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, যে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্সে দেখা যাচ্ছে দুইটা সময় চলমান থাকে, দুইটা সময় চলছে কোনটা, বা কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে, একটু ডিফিকাল্টিস থাকে, বাট আমরা যদি ক্লিয়ারলি বুঝে যাই তাহলে আর কখনোই এই বিষয়গুলোতে আর ভুল হয় না। এবার হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। এবার আমরা ফিউচারে চলে যাব। ফিউচার আজকে টেন্সটা আমরা পুরোপুরি শিখে যাব, আই হোপ। তো ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে স্ট্রাকচারে যাব। প্রথমে হচ্ছে আমরা আগে শিখলাম প্রেজেন্ট, তারপর এখন আজ শিখছি পাস্ট, যে অতীত থেকে কাজগুলো কিভাবে ঘটছে, কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে, কোনটা পাস্ট ইনডেফিনিট হবে, কোনটা পাস্ট পারফেক্ট হবে, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু শিখেছি আজকে। তো আজ হচ্ছে ফিউচারের দিকে, যে ভবিষ্যৎ। ফিউচার ইনডেফিনিট সাধারণ বর্তমান, যেটা একদম সিম্পল, সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্ব ওয়ান, অবজেক্ট। এবার প্রথমেই যে কথাটা আমরা বলি, যে ভুলটা সচরাচর আমরা সবসময় করে থাকি, যে শ্যাল, আয়ের পরে শ্যাল বসবে, উইল পরে শ্যাল বসবে, হির পরে উইল বসবে, আবার আয়ের পরে উইল দেওয়াই যাবে না, এরকম একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে। কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলছি? উইলটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তবে একটা ব্যাপার হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করবই। আপনি যখন জোর দিয়ে বলবেন তখন আপনাকে উইল ব্যবহার করাটা ওটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবই। আপনি যখন জোর দিচ্ছেন তখন হচ্ছে আপনি উইল ব্যবহার করতে পারছেন। আর শ্যালটা হচ্ছে আপনি ন্যাচারালি খুব সাধারণভাবে আপনার শ্যালটা বসে যে আমি কাজটি করব, ঠিক আছে। কিন্তু একটা কথা হচ্ছে যে উইলটা ব্যবহার যদি আপনি করেই ফেলেন আয়ের পরে, তাহলে সেটা কি প্রহিবিটেড, নিষিদ্ধ বিষয়? একদমই নয়, কোনো ভুল যাবে না। কারণ আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে সব সময় সব পার্সনের পরে উইল ব্যবহার করতে পারি, এতে কোনো বাধা নেই। এবং এটা অবশ্যই সঠিক একটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি। আয়ের পরে এবং মডার্ন ইংলিশে আমাদের যে বর্তমান যে ইংলিশগুলোতে, এটাতে শ্যালের ব্যবহারটা আসলে খুব কমই দেখা যায়, এটা উইলের ব্যবহারটাই, আমি যে আই উইল, আমি করবো, এরকম একটা ব্যাপার, যে উইলের ব্যবহারটাই আমাদের বেশি এখন চলমান একটা বিষয়। তাহলে আমরা এটা মনে রাখবো যে প্রত্যেকটা পার্সনের পরে আমরা উইলের ব্যবহার করতে পারি। এটা নিয়ে হেডেক বানানোর কিছু না, মাথা ব্যথার কিছু নাই যে শ্যাল বসাবো না উইল বসাবো না, এটা ভীষণ ইজি একটা বিষয়। তাহলে কি হলো? সাবজেক্ট শ্যাল, উইল, ভার্ব ওয়ান, অবজেক্ট। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি আয়ের পরে শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি, দে উইল ডু দ্য ওয়ার্ক, দের পরে তো উইলই বসবে যেহেতু এটা থার্ড পারসন। ফিউচার কন্টিনিউয়াস। এবার আসবো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এটার বাংলাটা আমি আগে বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটু আগে বলেছি আমি কাজটি করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো, আমি যে কোনো কিছু শ্যাল উইলে ব্যবহার করতে পারছি। এবার ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে চলমান বিষয়, এটা চলতে থাকবে। তো আমি এটা করতে থাকবো, আমি এটা বলতে থাকবো, আমি এটা দেখতে থাকবো, আমি এটা খেতে থাকবো, এটা চলতে থাকবে। শুরু হবে অতীতে, কিন্তু এটা চলমান একটা বিষয়, এটা করতেই থাকবো, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, বি ভার্ব বসবে, শ্যাল বি অথবা উইল বি, ভার্ব ওয়ান, সাথে আইএনজি, অবজেক্ট। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক,
আমি কাজটি করতেই থাকবো, আমি থামবো না, আমি করতেই থাকবো। আই উইল বি টিচিং ইউ, আমি আপনাদেরকে পড়াতেই থাকবো, শেখাতেই থাকবো। তো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবং সব পার্সনের ক্ষেত্রেই উইল বসতে পারে। আমরা এটা মনে রাখবো যে উইল আর শ্যাল নিয়ে আমরা কোনো প্যানিক নিব না আজকের পর থেকে, যে শ্যাল এবং উইল আমরা সবসময় যে কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আসি ফিউচার পারফেক্ট। তো এই ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে আমরা যে চলমান একটা এডুকেশন সিস্টেম, তো সেখানে না আমাদের ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা আমাদের রাইটিং পার্টের জন্য একটু প্রয়োজন হয়, কিন্তু খুব একটা জরুরি বিষয় নয়। কিন্তু তার মানে কি আমরা শিখবো না? তার মানে কি আমরা অর্ধেক শিখে থেমে যাব? অবশ্যই না, আমরা শিখবো এবং আমরা শেষ করব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3, অবজেক্ট। ভীষণ সিম্পল একটা বিষয়। সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্ব 3, অবজেক্ট। এবার I shall অথবা will have finished the word, আমি shall অথবা will মেনশন করেছি যে এর পরে আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। I will have বা I shall have finished the word before he comes। খেয়াল করেন এখানে কিন্তু একটা টুইস্ট আছে, একটা মজার বিষয় আছে। আমরা যখন একটু আগে আমরা শিখেছি যে পাস্ট টেন্সের ব্যাপারে, যে ওখানে আমি হচ্ছে when he came, সে আসা পর্যন্ত আমি কাজটি যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে আমি করছিলাম সে আসা পর্যন্ত। I have been reading this book, I had been reading this book when he came, সে আসা পর্যন্ত আমি বইটি পড়ছিলাম। কিন্তু এখানে কিন্তু ফিউচার টেন্সে আপনারা যখন একটা ম্যাচ করবেন সেন্টেন্সের ক্ষেত্রে, ফিউচার টেন্সে রিমেম্বার দিস, ফিউচার টেন্সে আমরা কখনো ফিউচারের সাথে পাস্ট ম্যাচ করতে পারবো না। কারণ হচ্ছে পাস্ট টেন্স আসলে অতীত, ওটা ফেলে আসা একটা বিষয়, খুব সিম্পলি মনে রাখবো, ফেলে আসা একটা বিষয়। ওটা নিয়ে আসলে ফিউচারকে নষ্ট করে দরকার নাই, ফিউচারের সাথে অতীতকে টেনে নিয়ে ফিউচারের সাথে আসলে ঝামেলা বাঁধানোর কোনো প্রয়োজন নাই। আমরা অতীতটা অতীতেই রেখে দিব, অতীতটা অতীতের সাথেই কাজ করবে, মনে রাখবেন। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের সাথে একসাথে ম্যাচ করতে পারে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ম্যাচ করতে পারে, কিন্তু কখনোই ফিউচারের সাথে ম্যাচ করবে না। ফিউচারের সাথে সবসময় প্রেজেন্ট, কারণ প্রেজেন্টের পরেই তো ফিউচার, প্রেজেন্টের সাথে ম্যাচ করবে। খুব সহজভাবে আমরা মনে রাখি। তাহলে দেখেন যে আমি কাজটি শেষ করতে থাকবো, আমি কাজটি শেষ, এটা হচ্ছে দুইটা কাজ করতে থাকে, যে সে যতক্ষণ সে আসার পূর্বেই আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করে ফেলবো, তাই এরকম কিছু একটা। I shall অথবা will have finished the work before he comes, সে আসার পূর্বেই আমি কাজটি করে ফেলবো, আমি কাজটি করব। এবার হচ্ছে দেখেন ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর টেন্সে টাইম এক্সপ্রেশন থাকে, সময়ের একটা ব্যাপার থাকে। যে কাজটা হচ্ছে অতীত থেকে শুরু হয়েছে, যে আমি কাজটি করতে থাকবো কারণ আগে শুরু হয়েছে, এবং হচ্ছে অতীত থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতের দিকে যেতে থাকবে, যে কাজটা একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে চলেছিল যেটা অতীত থেকে শুরু হয়ে অতীতেই চলেছিল দীর্ঘ সময়, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীত থেকে শুরু হয়ে বর্তমান দিয়ে ভবিষ্যতের দিকে যেতে থাকবে, দীর্ঘ সময় যখন এটা চলতে থাকবে তখনই সেটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার এই সময়ের যে টাইম এক্সপ্রেশন, এটা ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সব সময় বিদ্যমান থাকবে, এটা মনে রাখতে হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও কিন্তু দুইটার সময় বা তিনটার সময়, আমাদের তিনটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে এটা সময় টাইম এক্সপ্রেশন আছে, দীর্ঘ সময় ধরে চলতে ভবিষ্যতের দিকে যাচ্ছে, এবং সময়টা যে এবং আমাদের পরবর্তী যে কাজটা ছোট সময়ে ঘটবে সেটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা চলে যাব। তাহলে ফিউচার পারফেক্ট হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট shall have অথবা will have, been verb 1 ing, for অথবা since object। I shall have been waiting for you until you come back, এখানে হচ্ছে আমি
অপেক্ষা করতেই থাকবো। অতীত থেকে শুরু হয়ে আই হ্যাভ বিন ওয়েটিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেই থাকবো until you come back. I have been, I shall have been, I will have been teaching you until you learn. যতক্ষণ না তুমি শিখতে থাকো বা আপনারা শিখতে থাকেন, তোমরা শিখতে থাকো, আমি স্টুডেন্টদেরকে মেনশন করে বলছি তুমি করেই, যে যতক্ষণ না তোমরা শিখতে থাকো, যতক্ষণ না আপনারা শিখতে থাকেন, আমি আপনাদের শেখাতে চেষ্টা করবই। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সময় মনে রাখবো আমরা, আবারও শেষে একটা কথা বলি যে টাইম এক্সপ্রেশন এটা ভীষণ মাস্ট পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে আশা করি আমি শেখাতে পেরেছি এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে একটু সহজ করে দেওয়ার টেন্সটাকে, এবং আমরা যদি এটা ঠিকঠাকভাবে শিখতে পারি তাহলে আমাদের নেক্সট গ্রামারগুলা ভীষণ সহজে আমরা আত্মস্থ করে ফেলবো, ভীষণ সহজে আমরা বুঝে যাব এবং আমাদের মধ্যে জটিলতাগুলো কমে যাবে, হেজিটেশন কমে যাবে। আমরা ইংলিশটাকে আমাদের কাছে আর ভীতি মনে হবে না, বাবা ও মাই গড ইংলিশ, এই জিনিসটা আর মনে হবে না, খুব সহজে আমরা শিখে যাব। তো ওকে ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু সহযোগিতা হয়ে থাকে, তাহলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।